আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি একটা পোস্ট দিয়েছি যেখানে আমি লিখেছি যে কোনো দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন। তার প্রেক্ষাপটটা কি? এমনি এমনি তো বলছেন না উনি যে মাথা উঁচু করে ফিরবো। তো তার প্রেক্ষাপটটা গতকালকে সৃষ্টি হয়েছে। আমি 19শে এপ্রিল একটা ভিডিও করেছিলাম যে ভারত শেখ হাসিনা হয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাচ্ছে এবং তার হয়ে সওয়াল করবেন হরিশ সালভে। এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায়? এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে। সময় তফাতের জন্য আমাদের এখানে খবরটি এসে পৌঁছায় রাতে এবং ফার্স্ট পোস্ট খবরটা করে। সেখানে খবরের হেডিংয়ে লেখা হয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকারের এই যে ফ্রড আর চক্রান্তমূলক এই যে তাকে সরিয়ে দেওয়া, এটা মানছে না এবং আইসিজে এই মামলাটি ইউএন এর কাছে পাঠিয়ে দিয়েছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। এই খবরটি যখন এলো তখন আমি ভাবলাম যে পূর্বের যে খবরটা আমি করে রয়েছিলাম সেই খবরটার থেকে এই খবরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখন যা পারিপার্শ্বিক পরিবেশ তাতে চারদিকে হাওয়া উঠে গেছে, যে কোনো দিন শেখ হাসিনা ঢুকে পড়তে পারেন। এখন ঢুকে পড়তে পারেন বললেই তো হবে না। ভারত ভেতরে ভেতরে খবর ডাকছিল, হরিশ সালের ভেতরে ভেতরে খবর ডাকছিলেন কবে কি হচ্ছে না হচ্ছে। তার ভিত্তিতে হরিশ সালভে একদিন শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছিলেন, কালকে জানতে পেরেছি। তারপর শেখ হাসিনা উনি বলেন যে আমি মাথা উঁচু করে দেশে ফিরব। অর্থাৎ তিনি জেনে গিয়েছেন যে তাকে আটকাবার পথ নেই। এবার ভারত কোন যুক্তিতে করছে? ভারতের যুক্তি একটাই যে উনি যে বৈধ প্রধানমন্ত্রী, আমরা যে বৈধ প্রধানমন্ত্রী বলি তার একটাই কারণ, তিনি কোন রিভিশন দেননি, পদত্যাগ পত্র তিনি দেননি। তাকে বিক্ষোভ করে চক্রান্ত করে তাকে পাঠিয়ে দেওয়া হয়, বলা হয় আপনি প্রাণ বাঁচাতে পালিয়ে যান। কিন্তু যখন ভারতে আশ্রয় নেন, ভারত বরাবর তাকে অতিথি হিসেবেই রেখে দিয়েছে। তখন থেকেই ভারত প্ল্যান করছে যে আইনানুগ ব্যবস্থা নিয়ে কি করে করা যায়। তার সঙ্গে তো আরো উল্টো পাল্টা ব্যাপারগুলো জুড়লো। এই তারপরে তো বর্ডার ফেন্সিং হলো। এখন এই বর্ডার ফেন্সিং দেখার জন্য 5 তারিখ আসাম যাচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 15 তারিখ বাংলায় আসছেন বর্ডার ফেন্সিং দেখতে, কাজকর্ম দেখতে। তো সেটা অন্য প্রসঙ্গ। এখন হয় ভারতবর্ষকে তার পদত্যাগ পত্র দেখাতে হবে, অথবা আইসিজেতে যে ডেট পড়বে সেই ডেটে তাকে ওই পদত্যাগ পত্র বাংলাদেশ সরকারকে দেখাতে হবে, বর্তমান সরকার। যদি পদত্যাগ পত্র না দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে আইসিজে তাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করবে এবং ইউনাইটেড কাউন্সিলে রেফার করে দেবে। ইউনাইটেড কাউন্সিল কি বলবে? না, বৈধ প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরতেই পারেন, কারণ তিনি তো জনগণের রায় নিয়ে আসছেন, তার তো পদত্যাগ পত্র নেই। অতএব শেখ হাসিনাকে ফেরানোর জন্য যে রাস্তাটি খুঁজছিল ভারত, সেই রাস্তাটি পেয়ে গেছে। এখন এই যে খবরটা আমি যেটা বলছি, যেটা 19শে এপ্রিল আমি করেছিলাম এবং আমার কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই খবরটা কিন্তু বাংলাদেশের এখনকার সরকার কিন্তু জানে।
এবং পূর্বতন সরকার উপদেষ্টারা তারাও জানেন। এই জানার ফলে একটা সবার মধ্যে ভয়ে একটা কাঁপুনি ধরেছে। এই বলছে আমি জানতাম না, ও বলছে আমি জানতাম না। একটা কিচেন ক্যাবিনেট ছিল, তারা নাকি জানতেন না, অবশ্য তারা উপদেষ্টা ছিলেন, বাড়ি বাড়ি উপদেষ্টা। এখন তিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ওই তৌহিদ হোসেন, তিনি বলছেন বাণিজ্য চুক্তি সম্পর্কে আমি কিছু জানতাম না, আমাকে লুকিয়ে যাওয়া হয়েছে। ফরিদা আক্তার ইনিও বলেছেন, নজরুল অধ্যাপক নজরুল তিনিও বলেছেন। এই লোকটার নাম বেশি নিয়ে নামটা ভুলে যাই বারবার, নাম বেশি নিতে ইচ্ছা করে না, এত বড় মিথ্যাবাদী এই লোকটা। তো এইরা এখন সব পিঠ বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পিঠ তো বাঁচবে না। বিএনপি সরকার তেমন কিছু করেনি, বিএনপি সরকার সেফ এক্সিট পেয়ে যাবে, কিন্তু আপনারা কেউ সেফ এক্সিট পাবেন না। আর ভারতবর্ষ কি করে ফেরাবে তার প্ল্যান সমস্ত রেডি করা আছে, কিন্তু আমি বলতে পারবো না, বললে আপনারা সতর্ক হয়ে যাবেন, বলা যাবে না। কিন্তু শেখ হাসিনা মাথা উঁচু করে আদালতের এবং ইউনাইটেড নেশনের রায় নিয়ে তিনি দেশে ফিরবেন, তাই উনি বলেছেন আমি মাথা উঁচু করে ফিরব। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন কবে নাগাদ হতে পারে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন পুরোটা ইন্টারন্যাশনালি চলে গিয়েছে, এটা সময় লাগবে। আর যতক্ষণ না বর্ডার ফেন্সিংটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ভারত কোন রকম অ্যাকশনে যাবে না। এই যে গত কয়েকদিন ধরে এই যে সংঘর্ষ হচ্ছে সীমান্তে, এই সংঘর্ষ আমি তো আগেই বলেছি, সংঘর্ষ একটা ছোট ফুলকি যদি ভারতের স্তূপে গিয়ে পড়ে তাহলে পরে একটা বড় বিস্ফোরণ হতে পারে। আপনাদের কতগুলো খবর দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে। ধরুন আইটিবিপি বলে আমাদের একটা সংস্থা আছে, ইন্দো তিবেট বর্ডার পুলিশ, তারা তিবেতটা পাহারা দেয়। যেহেতু ডেমচকে এখন প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে চীনকে ঠেকানোর জন্য, নেপাল এবং এই ভুটান এবং চীন এবং ভারত এই তিনটে জায়গায় মিলনস্থল হচ্ছে ডেমচক, সেখানে যখন প্রচুর ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছে তখন এই আইটিবিপি সেনাদের নিয়ে আসা হয়েছে। বলা হচ্ছে পুলিশ, আসলে তারা সেনা, তাদেরকে নিয়ে আসা হচ্ছে পুরো শিলিগুড়ি করিডোরের একদম পেছন দিকে। এরা আর বিএসএফ, এরা দুজনে থাকবে। আসামে থাকবে আসাম রাইফেলস এবং বিএসএফ, পশ্চিমবঙ্গে থাকবে এটিএস এবং তার সঙ্গে বিএসএফ, বিহারে থাকবে বিহার রাইফেলস এবং আমাদের বিএসএফ সিআইএসএফ, বিহারে দুটো জায়গায় দুটো অর্গানাইজেশন থাকবে, বিএসএফ থাকবে, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিজার্ভ ফোর্স তারাও থাকবে, এছাড়া থাকছে বিএসএফ। এটা একদম উত্তরবঙ্গ পর্যন্ত এই তিনটে ফোর্সকে রেডি করা হচ্ছে। এখন যখন ভেতরে ইনভেট করা হবে না, যখন ভেতরে ইনভেট করা হবে তখন 10 কিলোমিটার 20 কিলোমিটার ভেতরে ডুবে গেল, তখন বাংলাদেশের সেনাবাহিনী কি করবে? এদিকে তো 1 কোটি লোক তো জড়ো হয়ে যাবে শেখ হাসিনাকে এই করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। তাদেরকে সামলাবে না সরকারকে সামলাবে নাকি বর্ডার সামলাবে, কোন দিকে যাবে? আপনারই ভেবে বলুন কোন দিকে যাবে। ফলে
আজ যারা নাচানাচি করছেন না, তারা নাচানাচিটা বন্ধ করুন। ভয় পেয়েছেন, আপনাদের পালাবারও জায়গা নেই। আপনারা ভারত হয়ে পালাবেন তো ভারতের ভিসা আপনারা এই যে সাজিদ নাকি একটা সাজিদ আছে, বোধহয় একটা নাহিদ আছে, একটা আছে পাটোয়ারি আছে, হ্যাঁ সার্জিস আর 26 অক্ষর আছে, সজীব ভুইয়া সে একটা আছে, ইউনুস আছে, ফরিদা আক্তার আছে, তারপরে আর এক ম্যাডাম আছেন সেজে গুজে থাকেন, চটকদার কথাবার্তা বলেন, নামটাই ভুলে গিয়েছি, তিনি আছেন। আমি বহু আগে একবার বলেছিলাম, আপনারা ঘর সংসার করছেন, কি দরকার এইসব ঝামেলার মধ্যে ঢুকে? পরবর্তীকালে তো সেই মুশকিলের মধ্যেই পড়বেন। আমার কথা তো কেউ শোনে না, কেউ দাম দেয় না। আজকে দেখুন কি ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছেন। শেখ হাসিনা দেশে ফিরে রাষ্ট্রপতির কাছে অনুমতি নিয়ে তিনি আবার যখন বসবেন ক্ষমতায়, বসে তার প্রথম কাজ হবে এইগুলোকে টাইট মারা। তোলো, বিচার করো আর ফাঁসিতে ঝোলাও। সে যদি মহিলা হয়, সে যদি পুরুষ হয়, তার বয়স 90 হলেও হবে। কারণ শেখ হাসিনাকে 87 বছর বয়সে যদি তারা ফাঁসিতে ঝোলানোর বন্দোবস্ত করতে পারে, তাহলে উনি বা করবেন না কেন? উনি করবেন, আর ভারতবর্ষ সর্বত্র সহযোগিতা করবে। আমি তো বলেইছিলাম যে পুনর্গঠনের জন্য $20 বিলিয়ন দেবে ভারতবর্ষ, এবং প্রচুর কোম্পানিকে নিয়ে গিয়ে ওখানে স্থাপন করে 2 বছরের মধ্যে বাংলাদেশকে আবার একদম সেই উচ্চতায় নিয়ে যায়, যেখান থেকে উনি ছেড়ে এসেছিলেন সেই উচ্চতায় 2 বছরের মধ্যে পৌঁছে দেবেন। এর মধ্যে চাল ডাল যা দরকার সমস্ত কিছু পৌঁছে যাবে। ভারী শিল্প ছাড়া দেশের উন্নতি হয় না। তো এখন আপনারা অপেক্ষা করুন। আমি ডেট বলতে পারবো না, কারণ বললাম এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। কবে ওদের কাছ থেকে অর্ডার আসবে, কি হবে না হবে, সেটার জন্য একটু বসে থাকতে হবে। আর আমাদের একটু অপেক্ষা করতে হবে যাতে ফেন্সিংটা কমপ্লিট হয়ে যায়। ফেন্সিং পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরেতে এইবারেতে অ্যাকশনটা শুরু হবে। অ্যাকশনটা যে কোনো দিন শুরু হতে পারে, ফেন্সিং না হলেও অ্যাকশন শুরু হতে পারে। কারণ ফেন্সিং এর মধ্যেই সমস্ত দাঁড় করিয়ে রাখার জন্যই ওই আইটিবিপি কে ডাকা হয়েছে, সিআইএসএফ কে ডাকা হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তারপর আমাদের সেনা আছে। বুঝবে আমাদের সেনা, তার পেছনে থাকবে বর্ডার সিকিউরিটি ফোর্স, তার পেছনে সুরক্ষায় থাকবে আইটিবিপি অথবা আসাম রাইফেলস অথবা বিহার রাইফেলস, এইরকম সমস্ত, অথবা কোথাও এসটিএফ। তো আপনাদের ছাড় নেই। এখন যদি বলেন আমরা কিছু জানি না, সব জানতো ইউনুস। মালটা খাওয়ার সময়, পয়দা খাওয়ার সময় সবাই খেয়েছেন, কই তখন তো পদত্যাগ করেননি। আপনার যদি মনে হতো, আপনার মনে হয়েছিল আপনি 3বার, আপনি তৌহিদ হোসেনকে বলছি, উনি বলেছেন যে আমি 3বার পদত্যাগ করতে গেছিলাম, তা বললেন না কেন? আমার তো অনেক কোম্পানি ছাড়তে চাইনি, আমি তো পদত্যাগ করবো সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগ করে দিয়েছি। আমি যদি পদত্যাগ করি, কাকে কি আমায় আটকাবে? কেউ আটকাতে পারবে না। আমার পোষাচ্ছে না, আমি চলে যাব। তো সালাউদ্দিন একজন আছেন না, বড় বড় কথা বলতেন, হ্যাঁ, সবাই দেখবেন ইঁদুরের মতো চুপসে গিয়েছে। ইঁদুর যেমন গর্তের দিকে ছোটে না পালাবার জন্য, এরাও ছুটোছুটি লাগিয়ে দেবেন। শুধু কটা দিন কটা মাস অপেক্ষা করুন। মানে যে কোনো দিন, মানে আমাদের তো অর্ডার যদি আসেও, ফেন্সিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমরা কিছু করব না। আর ফেন্সিং কমপ্লিট হয়ে গেলে, ইলেকট্রিক্যাল লাইন বসে গেলে, তারপরে তো যা করার তাই হবে।
সুতরাং আপনারা অপেক্ষা করুন। শেখ হাসিনা মাথা উঁচু করে, যেমন বলেছেন দেশে ফিরবেন, তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। তার কারণটা আমি আপনাদের বলে দিলাম এবং স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ঘটে গেল। নমস্কার। বিস্তারিত বলবো তার আগে একটি মৌলিক বিষয় বলে নেই। আপনারা জানেন যে গত 2 বছর ধরে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তারা বলতে গেলে ডিফ্যাক্টো সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরিচালন করত, আর যেখানে যেখানে তাদের শক্তিমত্তা রয়েছে, যেখানে যেখানে তাদের শক্তিমত্তা না থাকা সত্ত্বেও যোগ্য প্রার্থী ছিল বা তারা মনে করেছে যোগ্যতম, সেখানে সেখানে তারা আগামীতে সংসদ নির্বাচন করবে, সেভাবে তাদের একটা ব্যাপক প্রস্তুতি ছিল। এই লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ থেকে শুরু করে সর্বত্র তারা তাদের আধিপত্য বিস্তার করেছিল। এর বাইরে জামাতের যারা তৃণমূলের সাধারণ নেতাকর্মী, তারা তাদের আবেগকে প্রাধান্য দিয়ে এমন সব অনার সৃষ্টি তৈরি করেছে, সেই অনার সৃষ্টির কারণে চারিদিকে একটা সি রব পড়ে গেছে। আপনারা জানেন যে জামাত তার ধর্মকর্মের যে রীতি, সেই ধর্মকর্মের রীতিতে কতগুলো মৌলিক বিষয় অন্যান্য ইসলাম ধর্মাবলম্বী তাদের সঙ্গে তাদের মতবিরোধ রয়েছে। যেমন এই যে আমাদের দেশে যে পীর, মোর্শেদ, মাজার যে একটা সংস্কৃতি, এটা জামাত একদম পছন্দ করে না। এটাকে জামাত মনে করে শিরক এবং বিদআত। এমনকি এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, বা এই যে হাইকোর্টের মাজার, কিংবা মিরপুরের শাহ আলী বগদাদির মাজার থেকে শুরু করে যে সকল শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মাজার রয়েছে, এখানে ভক্তরা যায়, মুরিদানরা যায়, কেউ নফল নামাজ পড়ে, কেউ মানত করে, যা কিছু করে, এই পুরো যে কর্মকাণ্ডটি, সেই কর্মকাণ্ডটিকে তারা মনে করে ইসলাম বিরুদ্ধ, শরিয়ত বিরুদ্ধ। 2 নম্বর হলো যে যেগুলো ভণ্ড মাজার রয়েছে, সেই ভণ্ড মাজার বন্ধ করা, ভণ্ড পীরদেরকে শাস্তি দেওয়া, এগুলোকে তারা মনে করে ইবাদতের অংশ, একটা জিহাদে কুল্লিয়া। এবং এগুলির বিরুদ্ধে জামাতে যারা আলেম উলামা রয়েছেন, ওয়াজিন রয়েছেন, তারা সেই দশকের পর দশক ধরে, যুগের পর যুগ ধরে বক্তব্য দিয়ে আসছেন। ফলে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তৃণমূল পর্যায়ে, তাদের মধ্যে একটা স্বপ্ন যে কোনোদিন যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি, তাহলে আবু ওহাব নজদি আরবের বুকে যেভাবে 7ম শতাব্দীতে আন্দোলন করেছিলেন, সফল হয়েছিলেন এবং রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, ঠিক সেইভাবে তারাও বাংলাদেশে ধর্মের সংস্কার করবে এবং এ সকল অবৈধ মাজার ঠাজার ভেঙে চুরে চুরমার করে দিয়ে সত্যিকার অর্থে ইসলাম তারা পালন করবে। জামাত আরো বিশ্বাস করে বা তারা প্রচার করে যে ইসলামে কিছু হুকুম রয়েছে, আহকাম রয়েছে, যেগুলো আসলে মূল ইসলামের সঙ্গে জড়িত না। যেমন নামাজ, আমরা যে নামাজ যে পড়ি, যেটাকে তারা সালাত বলে, নামাজ ফার্সি শব্দ। তো পুরো নামাজের যে প্রক্রিয়াটি, এটি হলো একটা ইবাদত, একটি মুনাজাত, একটি আরতি। তো সেখানে নামাজ শেষে আবার আলাদা হাত তুলে মোনাজাত করাটা প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, বিদআত। এবং তারা বলেন যে এটা আল্লাহ রাসূল নামাজের পরে এই কাজগুলো করেননি কখনো। কাজে যারা নামাজ পড়ে মোনাজাত করেন তারা তাদের বিরুদ্ধ। এরপরে এই যে বিভিন্ন মাজার জিয়ারত করার জন্য আমরা যাই, এই সফরকেও তারা কিন্তু হারাম বলে। তো গত দশকের পর দশক ধরে তারা যে প্রচারগুলো চালিয়ে আসে, সেই প্রচারের প্রেক্ষিতে এইবার যখন তারা ক্ষমতা রেখার খুব কাছাকাছি চলে এসে, তখন তারা ধারণা করছে, তাদের যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন, তারা তো মনে করেন যে জামাত একটা আধ্যাত্মিক দল,
এই দল করলে জান্নাতে যাওয়া যায়, এই দলে যারা নেতা রয়েছেন শীর্ষ পর্যায়ের নেতা তারা আল্লাহর ওলি, সবাই আল্লাহর ওলি। তো কাজেই দেশের যে শেখ হাসিনার পতন, এটা মনে করেছে জামাতের নেতাকর্মী যে তাদের দোয়ার ফলে এটা হয়েছে। দ্বিতীয়ত তারা মনে করছে যে তারা ক্ষমতা চলে আসছে, আল্লাহ এরকম একটা হয়তো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এরকম তাদের একটা ধারণা। তো এই কারণে তারা কি করলো, হয়তো দলের যারা সেন্ট্রাল কমান্ড রয়েছেন তাদের সাথে পরামর্শ ছাড়া বা তাদের কোনো উস্কানি ছাড়াই তারা সারা দেশে মাজার ভাঙা কে রীতিমতো ইবাদতের বা জিহাদে কুল্লিয়া হিসেবে তারা নিল। এর ফলে জামাতের অনেক ক্ষতি হয়েছে সারা বাংলাদেশে। মানে যে ঘটনাগুলো ঘটেছে এর ফলে ইসলাম যে একটা উগ্রবাদী ধর্ম এবং জামাত যে একটা উগ্রবাদী দল, এটা আমেরিকাকে ভয় দেখিয়ে দিয়েছে। উসমান হাদির মৃত্যু, ব্যারিস্টারের সেই যাকে বলা হয় আক্রমণ, এবং অনেকগুলো মাজার ভাঙতে গিয়ে সেই অনেকগুলো হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, এবং কবর থেকে একটি লাশ তুলে যেভাবে তারা পুড়িয়ে দিয়েছে, এটা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে জামাত সম্পর্কে নেতিবাচক যাকে বলে একটা ধারণা তৈরি করেছে। কিন্তু এত কিছুর পরও জামাত ডোন্ট মাইন্ড, তারা এটি নিয়ে আসলে তেমন কিছু মনে কিছু করছে না। তারা মনে করছে দে আর স্টিল ইন দ্য রাইট পথ, তারা সঠিক পথে আছে, এবং তারা ওই তাদের যে জিহাদে কুল্লিয়া এটা তারা চালিয়ে যাচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় মিরপুরের যে ঐতিহ্যবাহী শাহ আলী বগদাদির যে মাজার, এই মাজারে জামাতের যারা নেতাকর্মী তারা আক্রমণ চালিয়েছে। জামাত অস্বীকার করেছে, কিন্তু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে জামাতের চিহ্নিত লোকজন সেখানে গেছে। তারপর যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তারাও জামাতের লোক। অধিকন্তু ওখানে যে সংসদ সদস্য হয়েছে মীর কাসিম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমান, তো সেই আরমান এটা নিয়ে যে বিবৃতি দিয়েছে বা যে কিছু বলেছে, এই প্রথম জামাতের কোনো সংসদ সদস্য বা দায়িত্বশীল কোনো নেতা কোনো মাজারের আক্রমণ সম্পর্কে বা আক্রমণ নিয়ে এভাবে বক্তব্য দিতে আসলো। যেহেতু ঘটনাটি মিরপুরে ঘটেছে, সেহেতু এর দায় দায়িত্ব আরমানের উপর আসছে, আরমানকে জবাবদিহি করতে হবে। আর আরমান এমনি শারীরিকভাবে মানসিকভাবে আমার কাছে মনে হচ্ছে না যে সুস্থ, তার আচরণে অনেক অসংলগ্নতা রয়েছে, এমনকি তার ড্রেস কোড, তার কথা। আরমানকে আমি দেখেছি, তার বাবা যখন জেলে ছিলেন আমরা তো একসাথে ছিলাম, মীর কাসিম সাহেবের সাথে একসাথে ছিলাম। তো সেই সুবাদে আরমানের সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আরমান এবং আরমানের সাথে কথা হয়নি, কিন্তু আরমানের অন্যান্য যারা ভাই আছেন তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আরমানের মা, আরমানের বোন, আরমানের চাচা, আরমানের চাচি, অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। তো সেক্ষেত্রে আরমানকে আমি যেভাবে কোর্টে দেখেছি শান্তশিষ্ট, বা আরমান সম্পর্কে তার বাবার কাছে যেটা আমি শুনেছি, কিন্তু এখন যে তার আচরণ যা দেখছি আমার কাছে মনে হচ্ছে যে আরমানের আসলে চিকিৎসা দরকার। এটা জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন অন্তত এটি নিয়ে লুকোচুরি করার কিছুই নেই। দীর্ঘদিন জেলখানায় থাকলে একটা মানসিক বিপর্যয় হতে পারে, সে স্পষ্ট একটা ব্যারিস্টার মীর কাসিম সাহেবের ছেলে, তার আচার আচরণ সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে সে অসুস্থ, ইমব্যালেন্সড, হাঁটা চলা কথাবার্তায়। তো আমি মনে করি তার চিকিৎসা দরকার আছে। এটা গেল এক। 2 নম্বর হলো যে এই মাজারে জামাতের যে আক্রমণ, এটি নিয়ে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। অন্য জায়গায় জামাত যেখানে আক্রমণ করতে গেছে বেশ প্রস্তুতি নিয়ে গেছে, এবং ঘটনাটা ঘটেছে একতরফা ভাবে। জামাত মেরেছে, অন্য সবাই মার খেয়েছে, জামাত তছনছ করেছে, অন্য সবকিছু তছনছ হয়েছে। কিন্তু এখানে যারা আছে ঢাকাতে তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে। অনেকে এখানে যারা মাজারে, তো অনেক লোক থাকে, আপনি হাইকোর্ট মাজারে গিয়ে দেখবেন নানা রকম ভাবের পাগল। কিছু মানুষ গিয়ে দেখা যাচ্ছে যে হাইকোর্ট মাজারের সামনে যে মোমবাতির দোকান আছে, আগরবাতির দোকান আছে, সেখানে থেকে তবারক কিনছে, মিষ্টি কিনছে, বা ওইগুলো নিয়ে মাজারে তারা ওইগুলো জ্বালিয়ে দিচ্ছে। কিছু মানুষ আছে ওখানে যারা
ভং ধরে থাকে, ছং ধরে থাকে, কেউ গাঁজা খায়, কেউ গলা অনেকগুলো রুদ্রাক্ষের মাল্য পরে বসে থাকে, কেউ হয়তো ওখানে সন্ন্যাসী সেজে বসে থাকে, কেউ হয়তো একেবারে মানে কাপড় চোপড় নাই, ন্যাংটা বাবা হয়ে বসে থাকে। তো বিভিন্ন মানুষ যায় সেখানে, কেউ হতাশ, কেউ ধর্ম বিশ্বাস করে, কেউ আধ্যাত্মিকতা বিশ্বাস করে, কেউ আংটি উংটি বিশ্বাস করে, যে যার মতো করে ওখানে যায়, গিয়ে যার যেরকম রুচি, কেউ পাগলের কাছে বসে, কেউ সিদ্ধি বাবার কাছে গিয়ে বসে, আবার কেউ গিয়া একেবারে সোজা মাজারে গিয়ে কবরের পাশে বসে হাও মাও করে কান্নাকাটি করে। আবার অনেকে যারা শরীয়ত মানে তারা মাজারের পাশে মসজিদে গিয়ে নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নিজের জন্য দোয়া করে, আর ওখান থেকে বের হয়ে আসার সময় মাজারটা, যেটা কবর জিয়ারত যেটাকে বলা হয়, সেটা জিয়ারত করে আসে। তো এই যে হাইকোর্টের মাজার কেন্দ্রিক, যেহেতু আমি এখানে বহুবার গেছি, নামাজ পড়েছি, তো তার চাইতে অনেক অনেক বেশি এরকম ভবের পাগল, অর্গানাইজড পাগল, এই পাগলদের আস্তানা হলো শাহ আলীর বগদাদির মাজারে। এবং ওখানে যে আধিপত্য, এখনো পর্যন্ত ওখানে আওয়ামী লীগের লোকদের একটা বিরাট আধিপত্য আছে, বিএনপির লোকদেরও আধিপত্য আছে, জামাতের ওখানে আসলে আধিপত্য নেই। আর যেহেতু আরমান ওখানে সংসদ সদস্য হয়েছে, ফলে বিএনপির যারা লোকজন ওখানে আছে সবাই মোটামুটি বিক্ষুব্ধ, আরমানের প্রতি বিক্ষুব্ধ, জামাতের প্রতি বিক্ষুব্ধ, জামাতের লোকজন যারা আছে তাদের প্রতিও বিক্ষুব্ধ। ফলে সাধারণ মানুষ ওখানে জামাতের পাশে দাঁড়ায়নি, অথবা দেখা গেল এরকম একটা ঘটনা যখন ঘটেছে তখন তারা পাগলদেরকে লাড়া দিয়েছে। পাগল তিতা মিটা বুঝে না, সেই একটা গান আছে না, এটা যে গান গায়, পাগল রে জিলাপি দিও না, সেই তাহেরি যে জিকির করে, গান গায়, তো ওইরকম। তো ওখানকার পাগলরা এই পিটুনি খেয়ে, যা কিছু খেয়ে একটা সময় তারা রিভোল্ট করলো। রিভোল্ট করে পাগল এই জামাতের লোকজনের উপর মায়ের শুরু করলো। ভিডিওতে অত দেখা যায় না। আপনি তো বুঝেন যে স্বাভাবিক মানুষ যখন মারে তখন এক ধরনের আর্ট থাকে। যারা কুম্ফু ক্যারাত জানে তারা বেকে স্টাইল করে মারে, মহিলারা যারা মারামারি করে তারা চুল ধরে ধরে শোয়ায় ফেলে, অনেকে বিভিন্ন রকম যার যার মতো করে, যারা সুস্থ মানুষ যারা মারামারি করে। কিন্তু পাগলের যে মায়ের, সে মারতে এবার ওখানে জামাতের যারা লোকজন তারা খেয়েছে, তারা বুঝছে, তারা খামচি দিয়েছে, তারা থুথু দিয়েছে, হয়তোবা, আমি জাস্ট আন্দাজ করে বললাম, এখানে পাগলের মতো তারা হয়তো ওই হাতে যে অনেকজনের কাছে একটা চুঙ্গা আছে, কারো পশ্চাৎ দেশে চুঙ্গা ঢুকিয়ে দিয়েছে, কাউকে হয়তো কামড় দিয়েছে, কাউকে হয়তো আশেপাশে কতগুলো গোবর বা গুঠু আছে যেগুলো, এগুলো এনে হয়তো কারো মাথায় ডলে দিয়েছে, হোয়াটএভার মেবি। কিন্তু এটা নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে, ইন্টারনেটে এই দৃশ্য বারবার ঘুরছে এবং সবাই বলছে, আরে বাবা, পাগল যা করেছে, পাগলের দল মেরে সেটাই দিছে একদম। আমরা তো আঞ্চলিক ভাষায় যে কথা বলি, একদম সেটাই দিছে, শোয়াই দিছে, যা মায়ের দিছে গো বাবা, একদম বুঝবে পাগলের মায়ের এই প্রথম। তো আমাদের দেশে পাগল খুব সাধারণত ভয় দেখায়, কিন্তু এভাবে সংঘবদ্ধ ভাবে চায়, মানে পাগল সিঙ্গেলি আপনাকে একটা বাড়ি দিল, মার দিল, কিন্তু সংঘবদ্ধ ভাবে বাংলার ইতিহাসে পাগলরা একত্র হয়ে এইভাবে আক্রমণ চালিয়েছে, এটা এই মাজারে শুরু হলো, এবং সেটা বিসমিল্লাহ হলো জামাতকে দিয়ে। আল্লাহ জানে জামাতের ইজ্জত কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, এবং এই ইজ্জত নিয়ে আগামী দিনে তারা কিভাবে এগোবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।